আজকের দিনে দাঁড়িয়েও ফেলুদা ওয়াই হি সো রিলেভেন্ট। দুজন পরিচালক, অবভিয়াসলি দুটো আলাদা দৃষ্টিভঙ্গি, দুটো আলাদা লেন্স। তোমার কি মনে হলো যে ডিফারেন্সটা কোথায় অ্যাপ্রোচে? সৃজিত মোটামুটি একটা শেপ দিয়ে দিয়েছে। এবার যদি আমাকে শেপটা ভাঙতে হয়, ওনাকে মিট করে বললাম, কমলদা তুমি কি চাইছো আমাকে বল। ফেলুদাকে নিয়ে যখনই কিছু আসে ইট ক্রিয়েটস এ বাজ অটোমেটিক্যালি। এটা কেন হয়? ফেলুদা হলেন ওজি অন মাই ওন টার্মস। কারেক্ট। এটা মিস করা উচিত ছিল না আমার, এটা আমার মিস করা উচিত ছিল না। আমরা পুরোপুরি একদম গেরস্থ চরিত্র যখন তৈরি করে তখন যে তাকে পুরোপুরি আইডলাইজ করি তা নয়। সবচেয়ে আগে যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। উনি সোনারকেল্লা একটা দৃশ্যে রিভলভারটা খুলে বলে, সেটা তো এগুলো ফেসবুকে শেয়ারও করেছিল, দেখলাম তো। বলতো অ্যাড এনিথিং ইনটু দিস? শালটা তাও ছাড়তে পেরেছি, পাঞ্জাবি আর সিগারেটটা পারলাম না। সুপার কনফিডেন্স। আমি যদি কোনোদিন ফেলুদা বানাই, আমি তোমাকে কাজ ওই পয়েন্টটা দেখলে তোমাকে আমি এরকম করতাম। I totally agree with Kamalda. The first day he came on set, he entered the set as Kodos C. Mitter. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাষ্টমিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। কিন্তু আজকে এখানে 1, 2, 3টে চেয়ার দেখতে পাচ্ছেন, জায়গাটা একটা অন্য সেটআপে আমি আছি। তার কারণ হলো আজকে একটা খুব স্পেশাল একটা চরিত্র নিয়ে একটা আড্ডা আমার প্ল্যানের মধ্যে আছে। আসছে রয়্যাল বেঙ্গল রহস্য, তো সেই নিয়ে ফেলুদা এবং তার স্মৃতি এবং তার নস্টালজিয়া থেকে শুরু করে কি করে সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি এবং টোটা রায়চৌধুরী ফেলুদাকে আলাদা আলাদা করে দেখেন, এবং নট অনলি দ্যাট, তাদের অ্যাপ্রোচে ফেলুদা কোথায় ডিফারেন্ট, এই নিয়ে একটা দুর্দান্ত আড্ডা মারার প্ল্যানে আমি এখানে এসেছি। সো ওয়েলকাম মাই গেস্টস। আজকে আমরা আছি একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং আড্ডায়, বিকজ আজকের আড্ডায় দেখেই বুঝতে পারছেন ফেলুদা নিয়ে আড্ডা, এবং ফেলুদার বিভিন্ন বিষয় বা বিভিন্ন দিক নিয়ে এটা একটা সেলিব্রিটির আড্ডাই বলা যায়। ওয়েলকাম সৃজিত দা, টোটা দা, কমল দা, ওয়েলকাম টু আমার 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 পডকাস্ট। তুমি আগে এসছো, তোমাদের সেই অর্থে ডেবিউ হচ্ছে এখানে। স্টুডিওটা কি চেঞ্জ হয়েছে? স্টুডিওটা চেঞ্জ হয়নি, এটা আমরা ফেলুদার জন্য এরকম একটা জন্য আলাদা করে একটা জায়গায় এসে করছি। হ্যাঁ, এবার প্রথম যেটা জানতে চাইবো সেটা হলো, আমার খুব পার্সোনাল জানার ইচ্ছা, সেটা হলো আমার জীবনে ছোটবেলায়, আমার মনে হয় আমাদের সবার জীবনেই ছোটবেলায় ফেলুদা একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র। এবার এই ছোটবেলায় ফেলুদা ঠিক কি কি ভাবে ইম্প্যাক্ট করেছে আমাদের জীবনটাকে, সেটা যদি বলো। তোমাকে দিয়ে যদি শুরু করি। আমার কাছে ফেলুদা আর বাবা, এই দুটো মানে অতপ্রতভাবে জড়িত। বাবার স্মৃতি, বাবা একটা আফটারশেভ ইউজ করতেন, ওল্ড স্পাইসের, সেই আফটারশেভের গন্ধ তার সাথে মিশে যেত নতুন যে ফেলুদাটা বাবা ভবানীপুর বুকবুড়ো, এবং তার পাশে আরেকটা দোকান ছিল, দুটো দোকান ছিল পূর্ণ সিনেমার ফুটপাতে। সেখান থেকে ওই পাতলা ফেলুদার নতুন মিন্ট ফ্রেশ বই নিয়ে আসত। তো সেই গন্ধটা, নতুন বইয়ের গন্ধ আর বাবার আফটারশেভের গন্ধ। সো এই স্মৃতিটা খুব প্রাইমোরিয়াল, মানে খুব পুরনো, মানে তখন আমার কত বয়স আমার মনেও নেই। সেখান থেকে আস্তে আস্তে পুরনো বইয়ের গন্ধ, ভবানীপুরের গন্ধ, বড় হয়ে ওঠা ওই পাড়াটা, তার সাথে ওতপ্রোতভাবে কিন্তু ফেলুদা জড়িত। আর তখন যেহেতু অতটা বেড়াতে যাওয়ার চল ছিল না, বা আমরা অতটা বেড়াতে যেতে পারতাম না, তখন বেড়াতে যাওয়াটা হতো ফেলুদার গল্পের মাধ্যমে। ফেলুদার বেড়াতে যাওয়া মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমার ছোটবেলায় আমারও বেড়াতে যাওয়া। সো উইচ ইজ পরবর্তীকালে যখন আমি ফেলুদা করেছি, দৃশ্যায়ন করার সময় ওই বেড়াতে যাওয়ার ওই ওয়ান্ডারলুস্টটা ছিল আর কি, দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার। যে আমি একটা গোয়েন্দা কাহিনীও দেখছি, কিন্তু আমি বেড়াতেও যাচ্ছি, ইটস অলসো আ ট্রাভেল অফ। তো এইভাবে ছোটবেলার সঙ্গে জড়িত। প্রথম কোন গল্পটা পড়েছো মনে আছে? আমি অ্যাকচুয়ালি ফেলুদার গল্প ক্রোনোলজিক্যালি পড়েছি, কারণ আমি জন্মের পর আমি দেখেছি 1 ডজন গপ্পটা ছিল, মানে 1 ডজন গপ্পটা বাড়িতে ছিল, দাদুর আলমারিতে বা বাবার আলমারিতে। তো 1 ডজন গপ্পের লাস্ট গল্পটা ছিল ফেলুদার গোয়েন্দাগিরি। কারেক্ট।
সো আমি ওটা দিয়েই শুরু করি। আচ্ছা, মানে একদম প্রথম দিকেই শুরু করেছো তোমরা। বেশ। কিন্তু স্ট্রেঞ্জলি আমার যে খুব থ্রিলিং লেগেছিল তা নয়। আমার মোটামুটি একটা কারণ তখন আমি টিনটিন এই মানে আরো আরো অনেক বেশি অ্যাডভেঞ্চার থ্রিল, হ্যাঁ। adventure টা পড়ছি। আমার ফেলুদার নেশাটা লেগেছিল কৈলাস চৌধুরীর পাথর থেকে। ও ওই বিউটিফুল। গল্পটা এত ভাল লেগেছিল এবং গল্পের যে টুইস্ট এবং যে কৈলাস চৌধুরীর যমজ ভাইয়ের যে চরিত্রায়ন, আমার ছবিটাও মনে আছে, ইলাস্ট্রেশনটা এরকম পাথরটা ধরে কৈলাস চৌধুরী, ঠিক ঠিক। আহ, ওই গল্পটা আমার নাড়িয়ে দেয়। আর তারপর আই ওয়াজ আ ফ্যান ফর লাইফ। তোমার? আমার তো স্পষ্ট মনে আছে আমার জন্মদিনে 7 বছরের জন্মদিনে মা আমাকে বাদশাহী আংটি কিনে দেয়। আচ্ছা, তোমার ফার্স্ট বাচ্চা আন্টি? ফার্স্ট হচ্ছে বাদশাহী আংটি। আচ্ছা। এবং সেই থেকে পড়ে তখন তো পুরোটা অনুধাবন করতে পারিনি, 7 বছর বয়সে কতটুকুই বা পারবো, কিন্তু যেটুকু পড়ে বুঝেছি তাতে করে বুঝলাম যে এই মানুষটি হচ্ছে আমার সুপারম্যান, যে আমার হয়তো বাড়ির পাশেও থাকতে পারে। তো পাড়াতে ওই একসময় হয় না, যখন বড় হওয়ার সময় যে বড় বড় যে বয়স্ক দাদাদেরও আমরা হিরো ওয়ার্শিপ করি। একদম। সেই সময় হিরো ওয়ার্শিপ করার মতো অনেকগুলো গুণ থাকতো। তো আমার মনে হয়েছিল যে ফেলুদা এমনই একটি দাদা যে হয়তো আমার পাড়ার থাকলেও থাকতে পারে, যার মধ্যে এই গুণগুলো আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা ওই প্রথম ওই বয়সে শিখলাম, হার না মানার জেদ। সেটা খুব অল্প অল্প করতে 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 একদম তখন স্রোতের মতো ঢুকে গেল। এটা কিন্তু ফেলুদার ওরই আর সাহসিকতা। তো এই আর কি। আর তারপর যেটা হলো যেটা ওই 80-র দশকে, তখন রায় সাহেব প্রত্যেক পুজোতে শারদীয়া সংখ্যা দেশে একটি করে নতুন ফেলুদার গল্প লিখে। আর তো কোনো কুঁচকে ছোড়ার তো আর দেশ পত্রিকা পড়ার মতো কারেক্ট। সেই মেধা বা ইন্টেলেক্ট থাকার কথাও না। কিন্তু ওই ফেলুদাটা পড়ার জন্য বাবার সঙ্গে কাড়াকাড়ি করে শারদীয়া দেশটা পড়তাম। আচ্ছা, বেশ। এবং পড়াটা কি অনেকদিন কন্টিনিউ হয়েছে? পরের দিকেও গিয়ে মানে পড়াটা কন্টিনিউ থেকেছে? ফেলুদা হ্যাঁ, পড়াটা? একদম শেষ পর্যন্ত। তারপর তো উনি মারা গেলেন, আর ফেলুদা হলো না। মারা যাবার পর যেটা হলো 92 থেকে আমি ফিরে গেলাম ফেলুদার গোয়েন্দাগিরি। আচ্ছা। আর ততদিনে কিন্তু সংকলনগুলো বাড়তে প্রথমে হয়েছিল পাহাড়ে ফেলুদা, তারপর কলকাতায় ফেলুদা, এই ফেলুদা পাঞ্চ। ফেলুদা পাঞ্চ, হ্যাঁ ঠিক। তো ওইগুলো পড়তে শুরু করলাম। যখন যখন যেমন যেমন বেরোলো তখন তখন তেমন তেমন আমি পড়তে শুরু করলাম। করে অনেক কিছু জানলাম, জানো, আবার নতুন করে জানলাম, নতুন করে শিখলাম, যেগুলো আগের বার মিস হয়ে গেছিল। এবং অদ্ভুত ব্যাপার এটাই হচ্ছে বোধহয় ওনার বৈশিষ্ট্য রায় সাহেবের, যে আজও যখন হয়তো এখন শুটিং করার আগে ফেলুদাটা পড়ি, বা শুধুমাত্র সেই ফেলুদাই পড়ি না, তার আগে বা তার পরে, যেটা এক্স্যাক্টলি আগের গল্পটা তার পরের গল্পটা, সেটাও পড়িনি একটা টাইম লাইন সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। তখনও অনেক কিছু খুঁজে পাই যেগুলো হয়তো আগে আমাকে তেমন ভাবে নাড়া দেয়নি। কারেক্ট কারেক্ট, হ্যাঁ সেটা আমার ক্ষেত্রেও হয়েছে প্রচুর বার হয়েছে। কমলদা, তোমার ছোটবেলায় ফেলুদার স্মৃতিটা কিরকম? আমারও ছোটবেলাটা ওই জন্মদিনের সূত্রেই ফেলুদার বই পাওয়া, আচ্ছা। এবং অদ্ভুতভাবে প্রথম বইটা বাছে একই সঙ্গে দুটো বই পেয়েছিলাম, সেটা হচ্ছে বাদশাহী আংটি আর ভেন্টরের গল্প। তো বাদশাহী আংটিটাই প্রথম পড়ি, ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল তখন। তারপর থেকে তো ধারাবাহিকভাবে পরপর পড়েছি। একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, সেই মুহূর্তে কি, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, সেই মুহূর্তে কি আমরা তোপসেকে বেশি রিলেট করতাম না ফেলুদাকে? রিলেট সেই অর্থে আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি রিলেট সেই অর্থে কারোর সাথেই করতাম না। আচ্ছা। কারণ আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থা, যে ব্যাপারটা ছিল, মানে প্রথম কথা এই যে ধরো ছুটি, তোর সাথে রিলেট করবো কি করে, আমাদের এত পড়ার চাপ, তার মধ্যে এই যে একজন দাদার সাথে বেরিয়ে পড়ার যে ব্যাপারটা, সেটা আমাদের স্বপ্নের মতো, মানে এটা খুব যে বাস্তব ব্যাপারটা নয় আমার কাছে ছিল তা নয়। বেশ রিলেট করতাম না, কিন্তু ওই পাশের পাড়ার সুপারম্যান এই ব্যাপারটা ছিল। হ্যাঁ, কারণ আমাদের পাড়াতেও এরকম অনেক যাদের সাথে আমরা ক্রিকেট খেলতাম, হ্যাঁ, যারা মানে শুধু ফিল্ডিং করাতো, ব্যাটিং বোলিং দিত না, এবং লাস্টে নামতাম। তো সেই সব দাদাদের মধ্যেও একটা ফেলুদাচিত ব্যাপার ছিল, তাদেরকেও আমরা লুক আপ টু করতাম আর বাবা কি জোরে বল করে, বাবা কি জোরে মারে,
হ্যাঁ, বাবা এই তো সব হিন্দি গান মুখস্থ, মানে একদম একদম হ্যাঁ তো এবার ওই লুকিং আপ টু ব্যাপারটার মধ্যে খানিকটা রিলেট করতে পারতাম, কিন্তু পাড়ার দাদা পাড়া দাদা। হুম। তুমি যখন ছোটবেলায় পড়েছো, তুমি কি রিলেট করতে পেরেছিলে তোপসের সঙ্গে? হ্যাঁ, তোপসের সঙ্গে আমি sympathize করতাম সবচেয়ে বেশি। আচ্ছা, ফেলুদা যদি তোপসেকে বকতো বা একটা গাঁটটা মারতো, গাঁটটা কেন মারতে হয়। কেন বকলো? হুম। এইটাই। এটা ছিল। তো কমলদা তোমার ক্ষেত্রে? আমার মনে হয় যে ফেলুদাকে আইডলাইজ করাটাই ছিল হুম বেশ। আমার ক্ষেত্রে এটা একটু অন্যরকম। আমি যেহেতু প্রথম পড়েছি ফেলুদার গোয়েন্দাগিরি, আর যেহেতু আমার বড় হওয়া শিলিগুড়িতে, তো আমি প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার করে চিনি। আমি নিজে প্রচুর ঘুরেছি। Right. আর আমার এরকম ৩ জন দাদা ছিল, যার বয়স আমার থেকে প্রায় ধরো ১২ বছর ১৪ বছরের ডিফারেন্সে। ওই যে হ্যাঁ, এবার ওই ডিফারেন্সে আমাকে প্রচুর গাঁটটা খেতে হয়েছে, প্রচুর বকা খেতে হয়েছে। তো এইজন্য আমার পক্ষে না রিলেট করা খুব সুবিধা হয়েছে যে আমার মানে ৩ জন দাদার নাম ছিল শুভদা, বুবলাদা আর দুলালদা। এই Right. ৩ জনই আমার সঙ্গে এইটা করতো আরকি। ওইজন্য আমি হয়তো রিলেট করেছি। আরেকটা কথা বলো, সেটা হলো আ ফেলুদা আমরা ছোটবেলায় পড়েছি। আমাদের কিশোর হিসাবে বা কৈশোরে পা দেওয়ার সময়, ওই সময় দারুণ লেগেছে। এটা তো মানা গেল, ঠিক আছে। কিন্তু বেশ কিছু গল্প এখনো মনে হয় যে আচ্ছা, এখন পড়তে গিয়ে মনে হয় না যে লজিকটা একটুখানি এদিক ওদিক, তখনকার সময় খুব ভালো লেগেছে। আজকের দিনে দাঁড়িয়েও ফেলুদা why he is so relevant? বেসিক্যালি আমার মনে হয় যে ফেলুদা অ্যাজ ডিটেকটিভ ফিকশন, তারপর তো প্রচুর ডিটেকটিভ ফিকশন পড়েছি, আগাথা ক্রিস্টি পড়েছি, অবভিয়াসলি কোনান ডয়েল তো আছে, আছে। এছাড়া মানে সারা পৃথিবীর হুম। নানান ডিটেকটিভ ফিকশন পড়েছি। ডেফিনেটলি কিছু গল্পে কিছু প্লটিং এ লুপহোলস আছে। যে লুপহোলস গুলো যখন আমরা সেটা করতে যাই, চিত্রায়ন করতে যাই, একটু এদিক থেকে ওদিক করলে সেটা টেকস কেয়ার ঠিক অফ হয়ে যায়, ইটসেলফ, খুব ঠিক। একটা প্রবলেম করে না, ঠিক। মেজর কিছু নেই, মেজার কিছু নেই, হ্যাঁ। আমি পাইনি। হুম। আর বিশেষ করে যদি হ্যাঁ, এবার একটা জিনিস হলো যে আমি যে পিরিয়ড ফেলুদাটা এই জন্য আরো বেশি করে করতে চেয়েছিলাম যে অনেক কেস পিরিয়ড না হলে অনেক ইজিলি সলভড হয়ে যেত। মানে টেকনোলজি প্রযুক্তি এমন একটা জায়গায় চলে গেছে এখন, তো তাই জন্য অনেক গল্প অনেক প্লট কিন্তু সময় সাপেক্ষ, রাইট, রাইট। মানে একটা খুব টাইম স্পেসিফিক। সো এই দুটো জিনিস মাথায় অবভিয়াসলি ছিল। কিন্তু ফেলুদার রেলেভেন্স আমার কাছে, এবং দ্য ব্রিলিয়েন্স অফ ফেলুদা বা রেলেভেন্স অফ ফেলুদা ইজ দ্য ক্যারেক্টার স্টাডি। ক্যারেক্টার স্টাডির জায়গা থেকে কিন্তু আমাকে ফেলুদা সবচেয়ে বেশি টানে। মানে ট্রাভেলগ হিসেবে তো খুবই দারুণ টানে, ডিটেকটিভ ফিকশন হিসেবে টানে, পাজল সলভিং এর জায়গা থেকে টানে। হ্যাঁ, যেহেতু আমি পানিং খুব ভালোবাসি, প্রচুর পানিং থাকে, হেয়ালি থাকে, ধাঁধা ঠিক। থাকে ইত্যাদিতে। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাকে ফেলুদার কে মনে হয় যে ফেলুদা কেন রেলেভেন্ট ইজ ফেলুদার মরাল কম্পাস। মানে এই যে ফেলুদা নিজের জায়গা অনর, অটল, এবং ফেলুদা হলেন ওজি অন মাই ওন টার্মস। কারেক্ট। হ্যাঁ, মানে একদম, যে হ্যাঁ, হ্যাশট্যাগটা দিয়ে আমি ঠিক, মাঝে ঠিক। মাঝে টুইট করি, ওজি, ওজি। উনি হলেন ওজি। ওজি, হ্যাঁ। মানে উনি মগনলাল বাবুকে বলছেন যে না আমি ঘোষাল বাড়িতে চালিয়ে যাব, মানে মানে আপনার কাছে যদি গণেশটা থাকে আপনি দেখান, আপনি যখন দেখাতে পাচ্ছেন না আমি আমার অনুসন্ধান চালিয়ে যাবো আর কি। এবং তাতে টাকাটা আবার এই যে টাকা ছুঁড়ে ফেলে দেওয়ার যে উচ্চারণটা, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করে। দ্য ক্যারেক্টার ইটসেলফ। হ্যাঁ, মানে এরকম আমি জীবনে অনেক টাকা ছুঁড়ে ফেলেছি, মেটাফরিক্যালি ফেলেছি, যে আমি এই কাজটা করব না। মানে তোমাকে এতটাই ডিপলি তোমার পার্সোনালিটির মধ্যে কিছু জিনিস মানে মনে হয়েছে যে এতটাই ভেতরে ঢুকেছে আর কি। আচ্ছা, সেই কারণে তোমার কাছে এত রেলেভেন্ট ফেলুদা সবসময় তা। রাইট, মানে আমি ওই হ্যাঁ। সিকোয়েন্সটা আমার কাছে খুব আইকনিক, বিকজ ইট ক্যাপচার্স দ্য স্পিরিট অফ ফেলুদা। কারেক্ট। যে আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধাটা কোথায়। তো এবার মানে আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার প্রিন্সিপাল, আমার জায়গায় অনড় থাকবো, আমি সেইভাবে কাজ করব। আপনার পোষালে ভালো, না পোষালে কিছু করার নেই আর কি, মানে আই উইল নট বাজ। এই জিনিসটা আমার খুব ভালো লাগে ফেলুদা। বেশ, তোমার কাছে কি মানে রেলেভেন্ট কেন বলে মনে হয়? কারণ এখনো ফেলুদাকে নিয়ে যখনই কিছু আসে ইট ক্রিয়েটস এ বাজ অটোমেটিক্যালি। এটা কেন হয়? দুটো জিনিস না আমার মনে হয় ফেলুদা এবং আগামী ২০-৩০ বছর রেলেভেন্ট আরো বেশি থাকবে। যতদিন বাঙালি বই পড়বে ততদিন রেলেভেন্ট থাকবে। তার বড় কারণ হচ্ছে এমন একটি চরিত্র যে একাধারে বোহেমিয়ান
আবার ডিসিপ্লিন। হুম। বোহেমিয়ান ইন দ্য সেন্স দ্যাট একটি বাঙালি বাড়ি, মধ্যবিত্ত বাঙালি বাড়ির শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলে ২৭-২৮ বছর বয়সে তার বিদেশি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিল। ঠিক। কেন ছেড়ে দিল? কারণ তার হৃদয় বলছে যে সে ডিটেকশনটাকে পেশা হিসেবে নেয়। হুম। এটা প্রত্যেক বাঙালির স্বপ্ন হুম। যে আমি এই চাকরিটা করছি আমার জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু আমি একদিন হঠাৎ করে চাকরিটা ছেড়ে আমার একটু ফটো তুলতে ইচ্ছা হচ্ছে, আমি সেটাই করব। হুম। বা আমার মিষ্টি নিয়ে ব্লগিং করতে ইচ্ছে করছে, বা আমার হৃদয় যেটা চাইছে আমি সেটা করবো। এটা প্রত্যেক বাঙালির চাকুরিরত বা চাকুরিরতা, বিশেষ করে চাকুরিরত বাঙালি কোনো না কোনো সময় ভেবেছে যে চাকরিটা মুড়ে ফেলে দিয়ে আমি আমার জীবনটা আমার মতো করে বাঁচব। হুম। এইটা ফেলুদা কিন্তু করে দেখিয়েছে। ঠিক। এবং সেই দশকে ৭০-এর দশকে যখন চাকরি ছাড়াটাকে ভাবতে পারে, না মানে হ্যাঁ, চাকরি ছাড়া মানে তখন একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। মানে এটা ৬০-এর দশকে হ্যাঁ, চাকরিটা হ্যাঁ। ছেড়েছিলেন, কিন্তু ৭০ দশকে যখন ব্যাকগ্রাউন্ডটা হুম, আরো পোক্ত হুম, হলো, আমরা জানলাম, সেটা আরো করে আমাদের মধ্যে প্রবেশ করলো। অথচ সে অসম্ভব ডিসিপ্লিনড একদম রায় সাহেব। হুম। সে সারা রাত যদি জেগে থাকে, সকালবেলা উঠে যোগাসনটা করবে। ঠিক। পরিমিত আহার, সবকিছু পরিমিত। নেশার মধ্যে সিগারেটটা ছাড়া খুব একটা কিছু নেই। বই পড়া। হুম। এমন কিছু উনার মধ্যে বৈশিষ্ট্য আছে। প্রত্যেক বাঙালি কোনো না কোনো সময় সেটার সঙ্গে আইডেন্টিফাই করতে পারে। এটা গেল একদিক। হুম। দ্বিতীয় দিকটা হচ্ছে বাঙালির এই যে আড্ডা। হুম। তুমি কিন্তু দেখবে ফেলুদার বৈঠকখানাটা একটা আড্ডার জায়গা। আমরা খালি ফেলুদার উপন্যাসটা পড়ে বুঝতে পারছি কাদের জন্য লালমোহন বাবু বা তোপসে এসেছে। কিন্তু অন্য অনেক দিন আছে যেগুলো উল্লেখ নেই। সেখানে কিন্তু লালমোহন বাবু এবং তোপসে এবং ফেলুদা জমিয়ে চা আর চানাচুর সহযোগে আড্ডা মারে। হুম। এইটা বাঙালির অত্যন্ত প্রাণের কাছাকাছি একটি হুম। জায়গা। হুম। তো আমার মনে হয় এরকম না অনেক কিছু উনি দিয়ে গেছেন, যেটা করে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যতদিন থাকবে, যতদিন বই পড়া থাকবে, ততদিন ফেলুদার রেলেভেন্স বা ফেলুদার সঙ্গে আইডেন্টিফিকেশন এটা থেকে যাবে। আমাদের থেকে যাবে। কমলদা কি মনে হয় তোমার কেন এত এখনো রেলেভেন্ট? প্রথম কথা হচ্ছে যে এই ধরনের একটা চরিত্র নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি একটু লার্জার দ্যান লাইফ বোঝায়। হুম। ফেলুদা সেটা নয়। হুম। মানে আমি ফেলুদাকে রিলেট করতে পারছি। বিশেষ করে আমরা যারা মানে ওই সময়টাতে জন্মেছি, ধরা যাক ওই ৬৯-৭০ থেকে ৭৫ এরকম সময়। তখন তো এই নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টটা ছিল না। হুম। তখন বাড়িতে কিন্তু এমন মানুষ থাকতেন, দাদা বা কাকা প্রত্যেক বাঙালি বাড়িতে থাকতেন। এবং আমরা সবসময় দেখতাম একটি চরিত্র আছে যে হয়তো উপার্জনের মাপকাঠিতে বিরাট কিছু করেন। কিন্তু সেই প্রথম হাতে বইটা তুলে দেয়। হুম। সেই প্রথম অর্থাৎ সবাই শ্রীকান্তর একজন হুম। ইন্দ্রনাথ ঠাকুর। হুম। হুম। এই ঠিক। দিকটা বাঙালি কালচারের ঠিক, মধ্যে কিন্তু ঠিক, চিরকালই ছিল। ঠিক। তো আমি জানি না সেটা কনসিয়াসলি করেছেন না আনকনসিয়াসলি করেছেন, সত্যজিৎ রায় দেখে করেছেন বা কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্যাটার্নে একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়। এইবার এই দাদা সবসময় একটু অ্যাডভেঞ্চারাস হন। হুম। অ্যাট দ্য সেম টাইম তিনি আবার নট অ্যাডভেঞ্চারাস টু দ্য এক্সটেন্ট যে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কারেক্ট। মানে কিন্তু সংসারে সন্ন্যাসী হয়েই রয়েছেন এমন একজন হুম, দাদা। হুম, হুম, তো এই ধরনের চরিত্রকে না সবসময় আমরা ভালোবাসি। আমরা পুরোপুরি একদম গেরস্থ চরিত্র যখন তৈরি হয়, তখন যে তাকে পুরোপুরি আইডলাইজ করি তা নয়। তার মানে ওই রেবেলটা, ওই না মানে রেবেলটা, কোথাও একটা ভেতরের রেবেলটা। এক্সট্রিম ফর্ম হলো মনমোহন মিত্র, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, যিনি হ্যাঁ। চলে চলে গেছিলেন, হ্যাঁ। ফেলুদা যাননি। কারেক্ট, কারেক্ট। অ্যাকচুয়ালি আমার মনে হয় হ্যাঁ। সবসময় যে ফেলুদা হোক, প্রফেসর শঙ্কু হোক, মনমোহন হোক, সবাই কিন্তু একটা গল্পেরই অংশ। হুম। সেই গল্পকার তিনি সত্যজিৎ রায়। হুম। তার যা ইচ্ছে, হুম। যা করার স্বপ্ন, সেইগুলো বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। হুম। আরেকটা জিনিস কি তোমাদের মনে হয়, এটা তোমাদের তিনজনকেই বলবো, এক এক করে উত্তর দাও, যে আমি আজকে যখন ফেলুদা দেখি, আমি আবার যখন ফেলুদা যখন এসছে, তখন ফার্স্ট দিন মানে যখন রিলিজ হওয়ার জন্য ওয়েট করে থাকি আমি, কখন রিলিজ হবে আমি দেখবো। তার সবচেয়ে বড় কারণ আমার জন্য যদি মনে হয়, আমার মনে হয় আবার আমার ফিরে যাওয়াটা হবে ওই ছোটবেলাটায়। ওই বইয়ের গন্ধটা পাওয়া যাবে। ওই ফিলিং, ওই যে আবার ফেলুদাকে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এইটা কি কোথাও একটা ম্যাটার করে? অসম্ভব ম্যাটার করে। মানে আমি বলবো ফেলুদার যারা ক্রিটিক, হুম। যারা ফেলুদার গল্পে কেন নারী চরিত্র নেই, বা হুম। ফেলুদার গল্প কেন
অ্যাডাল্ট ক্রাইম নিয়ে ডিল করে না ব্যোমকেশের মতো, কিংবা ফেলুদার গল্প কেন খুব কমপ্লেক্স নয়। বা আমি ফেসবুকে মাঝখানে একটা দেখেছি ফেলুদার লেখার সহজ উপায় বলে একটা প্রণালী দেখেছিলাম, যে মক্কেলকে একটু একটু বড় লোক হতে হবে, তার হাতে একটা আংটি হতে হবে, তাকে এখানে আসতে ওখানে, মানে একটা নির্যাস রেসিপি টাইপ। রেসিপি, মানে ফেলুদার তুমি যাই বলো, যতই মজা করো এই নিয়ে, বা সে কি মানে শিশু সাহিত্যর জায়গা থেকে সরে গিয়ে ওটাকে বড়দের আতস কাছে ফেলে ইভ্যালুয়েট করার চেষ্টা করো, ফেলুদার মতো টাইম ট্রাভেল কোনো কিছু করায় না। কারেক্ট। মানে ফেলুদা একদম হ্যারি পটারের সেই মানে অ্যাকচুয়াল টাইম ট্রাভেলের মতো আর কি, পটকির মতো একদম তোমার নিয়ে চলে যাবে সেই ছোটবেলায়। আমি যখন ফেলুদা শুট করি, আমার পাশে 14-15 বছর বয়সের রিজু বসে থাকে, কারেক্ট। এবং তাকে আমি মানে সেই আমাকে চালনা করে, কিন্তু মানে সেখানে সে বলে যে এই জায়গাটা একটু ইম্প্রোভাইজ করা যেতে পারে, কিন্তু বেশি নয়, এখানটা বাড়াবাড়ি করলে খুব মুশকিল হয়ে যাবে, আমার ছোটবেলার সঙ্গে মিলবে না। আমার ছোটবেলার ইয়ার্ডস্টিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক। সো সেই এই যে এই 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 টাইম ট্রাভেলটা, এটা কিন্তু ফেলুদাকে স্পেশাল করে, এবং সেই জন্যই হয়তো আমি ফেলুদার ব্যাপারে বেশ মোড়া, মানে একটু কনজারভেটিভ, মানে খুব বেশি এদিক ওদিক আমি পছন্দ করি না আর কি ফেলুদার ব্যাপারে। বেশ, তোমাদের কি মনে হয় এই ফ্যাক্টরটা কাজ করে যে মানুষ ওই টাইম ট্রাভেলটা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের প্রত্যেকের ছোটবেলার, বিশেষ করে আমরা যেটা কমলদা বলতেন, ওই আমি লেট 60s থেকে মিড 70s এর মধ্যে জন্মেছি, যারা ফেলুদা পড়ে বড় হয়েছি, আমাদের কাছে আমাদের প্রত্যেকটা বয়সের মাইলস্টোনের সঙ্গে ফেলুদার কিছু স্মৃতি জড়িয়ে আছে। কারেক্ট, একদম। যে কারণে সেটার মাধ্যমে আমরা আবার সেই আচ্ছা ওই সময়টা বেরিয়েছিল, তখন যখন পড়েছিলাম এই ছিল, উনি ছিলেন, এই আর্টিকেল বেরিয়েছিল, অনেকগুলো না সিনেমা বেরিয়েছিল, এই গানগুলো শুনতাম, সেটা তো বটেই। আর যেটা আমার ব্যক্তিগতভাবে বাবুদার সঙ্গে কথা বলে, বাবুদার সেই বৈঠকখানায় গিয়ে রিসেন্টলি খুব সুন্দর একটি বই পড়লাম কাম মুখার্জিকে নিয়ে, তাতে করে আরো জানতে পারবো যে এই যে ফেলুদার বৈঠকখানা যে আড্ডা, সেটা তো রায় সাহেবের রোববারের বাড়ির আড্ডা, এই একই খাবার দাবার, ওই একই আলোচনা, মানে দারুণ দারুণ আলোচনা হতো, প্রচুর ভালো ভালো গুণী এবং জ্ঞানী লোকজনের সমাবেশ। আমি বাবুদার এখানেও দেখেছি, এক একদিন সন্ধ্যেবেলা গিয়ে দেখি ফ্রম ভেরিয়াস ওয়াকস অফ লাইফ, যারা যারা এসেছেন, কৃতি, জ্ঞানী, এবং হয়তো কেউ, যেটা কমল এক্ষুনি বলে, হয়তো সে তেমন কিছু করেনি, কিন্তু তার পাণ্ডিত্য, তার ডেপথ, তার সঙ্গে কথা মুগ্ধ হয়ে শুনতে হয়, চুপ করে কথা শুনি। এই যে মানসিক আদান প্রদান, এটা এত দ্রুত হারে কমছে যে আমাদের এখন বোধহয় এই বইয়ের মাধ্যমেই সেগুলোর রস আস্বাদ। আবার ফিরে ফিরে যেতে চাওয়ার ইচ্ছা হয়। কমলদা, টু অ্যাড এনিথিং ইনটু দিস? আমি তোকে যদি শেয়ার করবো, সেটা হচ্ছে যে শালটা তাও ছাড়তে পেরেছি, পাঞ্জাবি আর সিগারেটটা পারলাম না। অনেক বোঝা যাচ্ছে হয়ে গেল। হ্যাঁ। এবার একটুখানি তোমাদের ফেলুদা, এটা তো হইচই ফেলুদা ইউনিভার্সের সঙ্গে বসে আছি আমি। তোমাদের দুজনের তোমার একটা স্পেসিফিক, মানে তোমার অ্যাপ্রোচে থ্রিলার ইজ ইয়োর ওয়ান অফ ইয়োর ভেরি ভেরি স্ট্রং থিং। বাট অবভিয়াসলি আমাদের ডিটেকটিভ গল্প মানে থ্রিলার তো বটেই, আর সেই ক্ষেত্রে কমলদার অ্যাডভেঞ্চার ইজ কমলদার সাইড। তো তোমার ফেলুদার অ্যাপ্রোচে, তুমি যখন ফেলুদাকে অ্যাপ্রোচ করেছো, কারণ ফেলুদার সঙ্গে এই যে তুমি বলছো বাইরে যাওয়া, এই যে বলছো তুমি অ্যাডভেঞ্চারের সঙ্গে আছে, তুমি ভূস্বর্গ ভয়ঙ্করে যখন ওই মানে ওই অন্ধকারের মধ্যে পাথর ছুঁড়ে মারা হঠাৎ করে, এই সমস্ত পুরো বিষয়টাকে তুমি কি করে অ্যাপ্রোচ করেছো, তারপরে কমলদার ক্ষেত্রে মানে কমলদার কথায় আসবে। আমি তো প্রথমত I have tried to maintain a whodunit format. whodunit format আমার খুব প্রিয়, আর আমার মনে হয় whodunit ফরম্যাটের একটা আলাদা স্ট্রাকচার লাগে হাউডানিটের থেকে, এবং হাও বা বাইডানিটের থেকে। আর আমি আমার অ্যাপ্রোচটা হয়, একটা তো ট্রাভেলগের যে এলিমেন্টটা সেটা তো বললাম, আরেকটা হয় খুব ডিসপ্যারেট 2-3টে টাইম লাইনকে মিশিয়ে দেওয়া। আমার অ্যাপ্রোচটা খুব নন লিনিয়ার,
এবং এটা আমি ছিন্নমস্তায় করেছি, যত কাণ্ড কারখান্ডুতে করেছি, ইনফ্যাক্ট ইয়েতেও করেছি, ভূস্বর্গতেও করেছি, দার্জিলিংও করেছি। ইনফ্যাক্ট কি হয় ফেলুদার গল্পে, যে ফ্ল্যাশব্যাক গুলো থাকে না, যে পুরোনো দিনের ঘটনা, সেটা রেফারেন্স পরে ফেরত আসে, বা একদম প্যারালাল ট্র্যাকে একটা অন্য ঘটনা ঘটছে, এটা কোথাও একটা গিয়ে এই ফেলুদার ইনভেস্টিগেশনের কোনো চরিত্রের সঙ্গে মিশে মিশে তার যাচ্ছে, ব্যাক হ্যাঁ স্টোরি। হ্যাঁ। এই ২-৩টে টাইমে একসাথে নিয়ে আমি চলতে ভালোবাসি। তাতে আমার ১ নম্বর মনে হয় মোনোটনিটা কাটে। আর দ্বিতীয় কথা আমার মনে হয় শেষে গিয়ে ফেলুদা যখন ম্যাজিশিয়ানের মতো বৈঠকখানায় সবাইকে বসে ফাইনাল ম্যাজিকটা দেখায়, তখন এই থ্রেড গুলো যখন একে একে মিলে যায়, সেটার একটা আলাদা হাই আছে, একটা অ্যাড্রিনালিন রাশ আছে। আমি এই অ্যাপ্রোচে এগোই আর কি। এই যে এই পুরোটা নিয়ে এই একটা কমপ্লেক্স ন্যারেটিভ নিয়ে হ্যান্ডেল করার মধ্যে একটা চ্যালেঞ্জও আছে, সেটাও তোমাকে হ্যাঁ, এক্সাইট করে। সেটা তো আমার ডেফিনেটলি Excite করে। এক্সাইট করে, কারণ আমার মনে হয় আর বেশি করে বিকজ ইটস আ লং ফরম্যাট স্টোরি। সো আমাকে যদি সিরিজে একটা প্রি টাইটেল সিকোয়েন্সের একটা কিছু দিতে হয়, তারপর শেষে একটা ক্লিফ হ্যাঙ্গার দিতে হয়, এই যে লং ফরম্যাটের যে স্ট্রাকচার, তার মধ্যে আমাকে ডিসপ্যারেট অনেক কিছু, অনেক উপাদান এরকম রাখতে হবে যেটা কন্টিনিউয়াসলি আমাকে ইন্ট্রিগ করে, কারেক্ট যাতে আমি পরের এপিসোডটাই যাই, কারেক্ট আবার আমি পরের এপিসোডটাই যাই, ঠিক ঠিক আচ্ছা এটা কি হলো, আচ্ছা এটা ওই এপিসোড। তো এই কন্টিনিউয়াস এই ইন্ট্রিগের ব্যাপারটা আমি রাখতে পছন্দ করি আর কি। বেশ। কমলদা, তোমার অ্যাপ্রোচে ফেলুদা কিভাবে তুমি অ্যাপ্রোচ করেছো, যেহেতু আমি বলি যে হ্যাঁ। বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের তিনজনের সঙ্গে কথা বলে আমি এইটুকু বুঝেছি যে ইউ আর স্কলার্স অন ফেলুদা। এটা না, মানে স্কলার এখানে না না রিজুদা হলো স্কলার। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাজ আ ফিল্ম মেকার ধরো বা মানে অ্যাজ আ মেকার সৃজিত অনেকগুলো কাজ করেছে এবং নানাভাবে গল্প বলেছে, মানুষের ভালো লেগেছে। টোটাল ইনফ্যাক্ট সবকটা অনেকগুলো কাজের অংশ আমি কিন্তু একেবারেই ফার্স্ট ডিটেকটিভ চ্যানেল, এর আগে কিন্তু আমি খুবই করি। তো ন্যাচারালি আমি প্রথম থেকেই যেটা ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে যে আমি খুব কনজারভেটিভ ব্যক্তি যাব, মানে এক্স্যাক্টলি সত্যজিৎ রায় যেভাবে লিখেছে মাইনর অল্টারেশনস তো হবেই, কারণ সাহিত্য থেকে নেই। প্রথম দেখি আমি খুব বেশ একটা কনজারভেটিভ অ্যাপ্রোচে গিয়েছি এবং মোটামুটি লিনিয়ার স্টোরি টেলিং। হ্যাঁ, অবশ্যই ওই কিছু কিছু হাইপার লিঙ্কস আছে, মানে ফ্ল্যাশব্যাকের সময় হয়তো সেটা দিয়ে শুরু করে আবার গল্পে ফেরা ইত্যাদি আছে, কিন্তু যাতে হচ্ছে সিম্পল স্টোরি টেলিংটা থাকে। কারণ এটার কারণ এইটা যে হয়তো এই ধরনের ডিটেকটিভ থ্রিলার আরো করলে তারপরে ওই জায়গাটা আসে, আমি কিন্তু সেই জায়গাটা খুব যে দক্ষ বা কটু এর আগে করেছি এরকম নয়। সুতরাং সেই জায়গা থেকে সবসময় আমার বিষয়টা কাজ করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে সবাই কাজ দেখেছি, মানে একদম সত্যজিৎ রায় থেকে শুরু করে তারপরে মানে বাবুদার কাজ অবশ্যই দেখেছি, সিরিজের কাজ দেখেছি, মানে পরপর দেখেছি। অনেক নতুন ধরনের ফেলুদা ট্রাইও করতে লক্ষ্যে দেখেছি। আমার একটা বিষয় মনে হয়, কেন জানি এটা সূত্র আমি ঠিক বলছি কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমি তো ওই জায়গাটাকে ওই সময়টাকে লিভ করতে চাইছি। মুশকিল হচ্ছে যেই আমি পিরিয়ডে পিছিয়ে যাই অ্যাজ আ মেকার, তখন আমি দুভাবে পিরিয়ডটা দেখতে পারি। একটা হচ্ছে যে ৭৫-এ বসে আমি ৭৫-কে দেখছি, আর একটা ২০২৫-এ বসে ৭৫। তো ২০২৫-এ বসে ৭৫-কে দেখতে গেলে কিন্তু একটু রিস্ক আছে। রিস্ক মানে যেহেতু এই মাঝখানে ১৫ বছর তো একটা অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। মানে আমি বলছি টেকনোলজিক্যালি শুধু না, সব দিক থেকে সাইকি ওয়াইজ। তো ওই আগের ফ্লেভারটাকে রাখতে পারলে আমি খুশি হব, এইভাবেই আমি এনেছি। আচ্ছা, তোমার এই যে মানে তোমার হাতে অ্যাডভেঞ্চার আমরা দেখেছি, মানে অ্যাডভেঞ্চারাস গল্প দেখেছি। এই যে রয়্যাল বেঙ্গল রহস্যর যে একটা অ্যাডভেঞ্চার আছে ওর মধ্যে, মানে যেহেতু একটা বাইরে যাওয়া আছে, সেখানে জঙ্গল, বন্দুক আছে, সিংহ নেই, নেই, বাঘ আছে, শঙ্কর নেই, ফেলুদা আছে। এবার সেইখানে তোমার ওটাতে কি কিছু, মানে তোমার মনে হয়েছে হ্যাঁ এই এরিয়াটা তো আমার এরিয়া? দেখো, সেটা ঠিক হয় বলে আমার মনে হয় না। মানে মানে জঙ্গল বা থাকলে যে কোনো কমফর্ট জোন তৈরি হয় তা খুব একটা নয়, মানে জঙ্গল বা ওয়াইল্ড লাইফ থাকবে। একটা বিষয় বলি, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। ফেলুদার পুরো বিষয়টা একটু কম ফিজিক্যাল, অনেক বেশি মাথার ব্যাপার, অনেক বেশি। তো
ধরা যাক অন্য অ্যাডভেঞ্চার ছবি আমরা যা দেখেছি বা যা হয়েছে, তার মধ্যে কিন্তু এই ফিজিক্যাল এলিমেন্টটা অনেক বেশি থাকে। অনেক বেশি ছিল, হ্যাঁ এখানে তা নয়। ঠিক। এখানে হচ্ছে মগজাস্ত্রই মূল অস্ত্র বলা যায়। হ্যাঁ, থাকে একটা ছোট রিভলভার, কিন্তু সেইটা সেইটা একেবারে জোর দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইট ইজ নট দ্য অ্যাম্বিয়েন্স বা কোথায় শুটিং করছি, কিভাবে করছি সেটা ম্যাটার করে না। ওই ক্যারেক্টারের ইন্টিগ্রেসিস যেটা বলছিল কৌশিকজি, যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে ডেভেলপ করেন ইন্টারেস্টিং, সেইটা যদি ধরা যায়, সেই প্রত্যেকটা আন্ডারটোন যদি ধরা যায়, ইনক্লুডিং অফকোর্স ফেলুদা, তো সেই জায়গাটা ধরার চেষ্টা করো। এইটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কমলদা বললো, কারণ এই যে 2025-এ বসে 1975 বা 80 বা 86 দেখা, এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি ট্রিকি। কেন আমি বলছি, ধরো আমি যদি এই উদাহরণটাই দিই, শিকার বা প্রাণী হত্যা বা বাঘ শিকার, যে জিনিসটার তখন ওয়াজ কমন প্লেস নিয়ে আলোচনা, এবং শিকারকে অলমোস্ট গ্লোরিফাই করা হচ্ছে, রোমান্টিসাইজ করা হচ্ছে, রাইট? সেটা তো 2025-এ নয়। মোরাল কম্পাসটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি। ইটস অ্যাকচুয়ালি আ স্টোরি বেসড অন আ পলিটিক্যালি ভেরি ইনকারেক্ট। কারেক্ট, একদম ঠিক ঠিক। আচ্ছা, একেবারেই ঠিক। সেম জিনিসটা আমি ফেস করেছিলাম ছিন্নমস্তায়, সার্কাস। সার্কাসে বাঘের খেলা এখন তো ইটস ব্যান্ড, রাইট? তো আমি ইনফ্যাক্ট আমি চাইলেও আর সার্কাস নিয়ে শুট করতে পারবো না। আমাকে কন্টিনিউয়াসলি এমন ভাবে ওটা দেখাতে হচ্ছে, বা আই এম শিওর কমলদাকেও দেখাতে হয়েছে, মেবি উইথ আ স্লাইট অ্যাপোলজেটিক লেন্স, রাইট। কারণ এখন তো সত্যি, কারণ সত্যজিৎ রায়ের শুধু ফেলুদা না, ফেলুদারও অনেক গল্পে শিকারের কথা আছে, প্লাস ওভারঅল সত্যজিৎ রায়ের যত লেখা, ধরো তারিণী খুড়োতে শিকার 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 ভরা সব দিকে। আচ্ছা, ভূস্বর্গ উই ডেল্ট উইথ ক্যাপিটাল পানিশমেন্ট। ইয়েস, এবার সেই যে টপিকটা একেবারেই 1975-এ যা ছিল বা 86-তে যা ছিল, 2025-এ তা নয়। একদম তাই। তো কনসেপ্ট অফ টেররিজম, সেটা ভূস্বর্গটা এখন যখন হচ্ছিল, সো দিস আর ভেরি ডাইসিং, কারেক্ট কারেক্ট, ঠিক 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 ট্রেড অন। কিন্তু আমার মনে হয় অ্যাজ আ মেকার, আই এম শিওর কমলদাও সেই চ্যালেঞ্জটা এনজয় করেছে, যে একটা কমপ্লিটলি পরিবর্তিত দুনিয়ায় পৃথিবীতে বসে আমি সেই সময়টা দেখছি, এবং সেই আতশ কাজটা এমন ভাবে নির্ধারণ করছি যে আতশ কাছের নিচে এমন কোনো জিনিস গ্লোরিফাইড বা রোমান্টিসাইজড হচ্ছে না, যেটা হয়তো 2025-এ দাঁড়িয়ে আমার একটু ঠিক ঠিক। এই দুজনের মাঝখানে বসে আছেন টোটা রায় চৌধুরী। টোটা রায় চৌধুরী ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং লোকজন ফাটিয়ে পছন্দ করেছেন তাকে। এবার তুমি টোটাদাকে একভাবে অ্যাপ্রোচ করেছো, একভাবে করেছো, নিশ্চয়ই কমলদার টোটাদাকে করাটা একটু আলাদা হবে। তো আমি তোমাদের দুজনের কাছ থেকে আগে জানতে চাইবো, তোমাদের জন্য কিভাবে তুমি দেখেছো। দেখো, টোটার ফেলুদা করার ব্যাপারে সবচেয়ে আগে যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। উনি সোনারকেল্লা একটা দৃশ্যে রিভলভারটা খুলে বলে, সেটা তুমি এগুলো টোটা ফেসবুকে শেয়ারও করেছিল, দেখলাম তো। আদি ফেলুদা বলে গেছে, আদি ফেলুদা বলে গেছেন, সিলেকশন করে গেছে, এটাই টোটা। আমি জাস্ট ওনাকে ফলো করেছি যে স্টেশনের মধ্যে জটায়ুকে দেখানোর যে। না, বাট পার্ট আমি টিনটোটোর যিশুতে দেখেছিলাম টোটাকে প্রথম, না প্রথম প্রথম অভিনেতা হিসেবে দেখিনি, বা ফেলুদার আইপি বা ফেলুদার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত অবস্থায় টিনটোটো দেখে, এবং আমি প্রিয়াতে বেরিয়ে টোটাকে বলেও ছিলাম যে আমি তো তখন আমার লম্বা চুল, ছবি টবি হয়নি তখন, বলছি যদি আমি কোনোদিন ফেলুদা করি, তোমার এরকম একটা বিশ্বাস ছিল না কোনদিন এটা ফেলুদা করবেই তুমি? হ্যাঁ, এটা ছিল। তুমি জাস্ট দি ইম্পসিবিলিটি অফ দি সিচুয়েশন তুমি ভাবো, একটি গীতিকার, গীতিকার, তখন তুমি ছবি বানাওনি? ওকে, গীতিকার, অ্যাসিস্ট্যান্ট অডিটর, গীতিকার, পনিটেল, ফ্রেঞ্চ কাট, আমার এখনো স্পষ্ট মনে আছে, কালো পাঞ্জাবি, জিন্স, হাতে পপকর্ন, এর উপরে এসে সুপার কনফিডেন্স, আমি যদি বানাই দাদা আপনার, আমি যদি কোনোদিন ফেলুদা বানাই, আমি তোমাকে কাজ ফলে আবার খেতে খেতে চলে গেছে। সেনা শোনাও নেই? না, খুব একটা আলাপ হয়নি। বিউটিফুল, জাস্ট লাভ ইউ। ওই পয়েন্টটা দেখলে তোমাকে আমি এরকম করতাম, এইটা করতাম। আমি যদি কোনদিন ফেলুদা ব্র্যাকেটে ছিল, আনো যদি কোনদিন রাইটস পাই
দারুণ। না তোমার কাছে আসবো যে দুজনের অ্যাপ্রোচটা কি আলাদা, বাট তোমার জায়গা থেকে তুমি টোটাকে যখন অ্যাপ্রোচ করলাম, তুমি তো অলরেডি একটা ইউনিভার্সে অলরেডি দিস ইজ সেট, ওকে আমার এই এইভাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। তুমি তখন কিভাবে অ্যাপ্রোচ আমার করলে? একেবারেই মনে হয়নি যে এর আগে যে সৃজিত যে কাজগুলো করেছে তার থেকে মানে এই চরিত্র এবং টোটাল সবকিছু অভিনয় শুধু নয়, অভিনয়, কথা বলা, মানে বাচিক আঙ্গিক দুটো অংশই, এবং মানে যে বেসিক স্টাইল সেটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে একেবারেই মনে হয় বড় ওয়াজ ফিটিং দ্য বিল লাইক এনি। হুম ইনফ্যাক্ট মানিকবাবুর আঁকার ছবির সঙ্গে ভীষণভাবে মিলে যায়। প্রচন্ড মিলে মানে যায়। আমি এটা নিয়ে মানে আমার সরি আমি তোমার একটু হ্যাঁ, কাটলাম। আমার ফেলুদা করার ইন্সপিরেশন কিন্তু নট ইভেন সত্যজিৎ রায় দ্য ফিল্ম মেকার, ইট ইজ সত্যজিৎ রায় দ্য ইলাস্ট্রেটর অ্যান্ড সত্যজিৎ রায় দ্য রাইটার। কারণ সত্যজিৎ রায় নিজে যখন বানিয়েছেন উনি কিন্তু নিজের স্কেচ থেকে সরে গেছেন, নিজের ডেসক্রিপশন থেকে অনেক জায়গায় ঠিক, সরে গেছেন, ঠিক। মোহনলাল মেঘরাজের ক্ষেত্রে সরেছেন, ঠিক। ফেলুদার ক্ষেত্রেও সরেছেন। পরে ফেলুদার মুখটা একটু স্কেচগুলো একটু গোলগাল হতে শুরু করে, একটু সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে যেতে কারেক্ট শুরু কারেক্ট করে। হ্যাঁ। কিন্তু আমার উনি ছিলেন বাইবেল। মানে ওনার লেখা এবং আঁকা আমার কাছে বেদবা। আর সেখানে স্প্লিটিং ইমেজ, হ্যাঁ সত্যি, এটা আমি একদম 100% এগ্রিড, একদম মনে হচ্ছে মানে সত্যি দেখে আঁকা, একদম একদম সেটা আছে, একদমই ঠিক। এটা ভীষণভাবে স্মৃতি। হ্যাঁ, উনি হচ্ছে তারপর যদি অভিনেতা সেই গল্পকারের বা সেই চরিত্র সম্পর্কে এতটা জানেন, ভীষণ গভীরভাবে জানেন, শিক্ষিত অভিনেতাদের নিয়ে কাজ করার একটা মানে কি বলবো, তুমি স্বাভাবিকভাবে সমৃদ্ধ হও। এটা হয়। এবং মানে শিক্ষাটা তো শুধুমাত্র একটা চরিত্রের মধ্যে দিয়ে হচ্ছে না, মানে কথা বলা, আচার আচরণ, এই মানে সমস্ত কিছু, বসা এবং মানে আঙ্গিক এবং বাচিকের যাবতীয় গুণ সেটা সত্যি টোটাল রয়েছে। এবং সেটা একটা কারণ, সেই কারণে যে বিরাট কিছু বলতে হচ্ছে তা না। এবার যতই আমরা চিত্রনাট্য লিখি না কেন, সেই সত্যজিৎ রায়ের লেখা গুরুত্বপূর্ণ শব্দ বা যেভাবে শেষে গিয়ে ক্যাথারসিসটা হচ্ছে এইগুলো তো থাকবেই। এবং সেইটা যদি পড়া থাকে, পড়ান মানে একদম আত্মস্থ করে পড়া থাকে, সেইটা অবশ্যই অনেকটা এগিয়ে দিচ্ছে। কারেক্ট। তো সেই কারণে বিরাট যে কিছু বলতে হয়েছে তা না। আমার মনে হয় না। মনে তো হয়। ২-১ টা জিনিস নিয়ে ওই যেটা সৃজিত বলছিল যে ধরা যাক এখান থেকে এটা একটু টুইক করা হলো। তখন কিন্তু আমরা দুজনেই কথা বলেছি। মানে সবটা যে একদম আমি ভেবে করেছি তা নয়। আ মানে টোটালও প্রচুর ইনপুট ছিল। মানে ওই ২০২৫ এ কিছু বিষয় দেখানোর সমস্যা, হাউ টু ওভারকাম দ্যাট। তো এইরকম ভাবে মূলত বেশ। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে ফেলুদার যে ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, সেই নিরিখে দেখতে গেলে হি ইজ দ্য ফিটেস্ট ফেলুদা কারেক্ট, এভার। একদম তাই। মানে এভার মানে এবার হ্যাঁ, একদমই। ওর যে ফিজিক্যাল ফিটনেস, এবং সেটা যতকাণ্ড কাঠমান্ডুতে আমাকে অনেকে লিখেছেন যে ওই আসন করতে করতে ফোন কলের যে দৃশ্যটা, বা পরবর্তীকালে হোটেলে যে যে আসন, ওটাকে কি বলে হোটেলে যেটা করেছিল? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ওটা একটা মানে করেছে ময়ূরাসন আর হ্যাঁ, একটা হাতের ভর হাতের দিয়ে দিকে, পুরো হ্যাঁ। ওপরে। তো যাই হোক, আমাকে না দুটো অপশন দিত যে এইটা এখানে আচ্ছা আমি এটা করবো, আচ্ছা আমি এটাও করতে পারি। একটা অদ্ভুত অদ্ভুত আসন দেখাচ্ছে, আর আমি ভাবছি যে মানে ফিজিক্যাল ফিটনেস এর কথা মানিকবাবু যখন লিখেছেন, বারবার লিখেছেন, সেখানে উনি মানে ব্যাপারটাকে এতটা আত্মস্থ করেছে। আর I totally agree with Kamalda. The first day he came on set, he entered the set as Pradosh C. Mitter. আমায় কিছু বলতে হয়নি। He just entered it as Pradosh C. Mitter. বোঝা যায় বহু বছর ধরে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছে। এখনো আমার দেখে মনে হচ্ছে কিন্তু মানে টোটা রাজুদের পাশে বসে আছি না ফেলুদার পাশে বসে আছি নিয়ে একটা ছোট কনফিউশন আছে। তোমাকে জিজ্ঞেস করি, সেটা হলো দুজন পরিচালক, অবভিয়াসলি দুটো আলাদা দৃষ্টিভঙ্গি, দুটো আলাদা লেন্স। তোমার কি মনে হলো যে ডিফারেন্সটা কোথায় অ্যাপ্রোচে? দেখো, এটা নিয়ে আমি কিন্তু নিজেও ভেবেছি কাজ করার আগে, ডেফিনেটলি। কারণ আমি এই প্রথমবার কিন্তু কমলদার সঙ্গে কাজ করলাম। ও আচ্ছা, কমল দাস, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কমলদার ঠিক। কর্মপদ্ধতি সম্পর্কে আমি বেশ। ওয়াকিবহাল। সে কারণে ভাবছিলাম আমি কিভাবে তার সৃজিত মোটামুটি একটা শেপ দিয়ে দিয়েছে।
এবার যদি আমাকে সেটা ভাঙতে হয়, তো প্রথম দিনই শুটিং এর প্রথম দিন না, কিন্তু যেদিনকে কমলদাকে মিট করলাম আর কি, মিট করে বললাম, কমলদা তুমি কি চাইছো আমাকে বলো। তো তখন বললো, আমি বেসিক ক্যারেক্টারাইজেশন টাচ করবো, এটা সৃজিত করে দিয়ে গেছে, তোমরা তিনজনই সেটা করো। আমার যদি কোনো জায়গায় মনে হয় আমি তোমাদের বলবো, নচেত পরে। পরে কাজ করার পর যেটা উপলব্ধি করলাম যে কোথাও যেন রায় সাহেব দুজনকেই একই বিন্দুতে এনে ফেলে দিয়েছে। কারণ কমল দাস সৃজিত দুজনেরই রায় সাহেবের প্রতি একটা ভক্তি বলো, আনুগত্য বলো, তার লেখার ফেলুদার প্রতি, সেইটা কিন্তু একেবারে এক। এবার তুমি যদি বলো যে ডিফারেন্স যেরকম হয়, ধরো জল কিন্তু একই হয়। সৃজিত হচ্ছে ফুটন্ত জল, আর কমলদা হচ্ছে হিমশীতল জল। আচ্ছা, বেশ। আচ্ছা, মানে হ্যাঁ, বুঝলাম। তুমি ফুটন্ত বলে দিল তোমাকে। দেখো, শীতকালে চাটা কিন্তু ফুটন্ত জলেই ভালো। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, তা তুমি মানে সত্যি কি ফুটন্তই থাকো? না, এটা মানে অ্যাকচুয়ালি মানে সবসময় থাকি না, কিন্তু ও আমার বেশি ফুটন্ত দেখেছে টোটা। তার কারণ হলো আমরা খুবই কঠিন পরিস্থিতিতে শুট করতে হয়েছে এই আমাদের। ভূস্বর্গ ভয়ঙ্করের তো গল্প যা শুনলাম, বাবা! ইনফ্যাক্ট ওই আমি ঠান্ডা। ফেলুদা মানে করা ছেড়ে দেওয়ার পেছনে ওই একটা খুব বড় কারণ, যে আমি না মানে শারীরিকভাবে আমি, আমার ক্রু, অভিনেতারা খুব কষ্ট পাচ্ছি, এবং সেই কষ্টটার আমি সেটা মানে কাউকে দোষ দিচ্ছি না। আমাদের অবভিয়াসলি বাজেটারি কনস্ট্রেন্টস তো মার্কেট ডিসাইড করে, তো কেউ নিজে থেকে ডিসাইড করে না। কিন্তু গিভেন দোজ কনস্ট্রেন্ট, ফেলুদার যে বিস্তার, ফেলুদার যে ট্রাভেল, ফেলুদার যে গল্পের যে একটা বিশালাকার, এবং সেটা যদি বড় ক্যানভাসে ধরতে হয়, কারণ আমি কমলদার কথা তো আমি অ্যাবসলিউটলি শিওর, আমরা ওই ছোট মোবাইলে দেখার জন্য তো ফেলুদা বানাই, রাইট। আমরা বানাই বড় পর্দার জন্য। আমাদের রাইট নেই বলে আমরা ডিজিটালি ইয়ে করি, কিন্তু আমাদের ভিশনটা কিন্তু আমরা ছোটবেলা থেকে সিনেমা হিসেবে Correct. ফেলুদা দেখেছি, সো আমাদের ঠিক। করার ইচ্ছেও ফেলুদার ছিল। ঠিক। সো সেই ভিস্টা, সেই ক্যানভাসের জন্য যে বাজেটটা লাগে, সেটা আনফরচুনেটলি তো আমরা পাই না, তাই খুব কষ্ট হয়। তার ফলে যেটা হয় আর কি, প্রচুর মানে স্ট্রাগল মানেই ফ্রিকশন মানেই ফুটন্ত জল। ও আচ্ছা। আচ্ছা, আর কমলদা কি চিরকালই মানে তোমার অ্যাপ্রোচটা সবসময় ঠান্ডা? তা নয় আসলে। তা নয়, মাঝে মাঝে যে ফুটি না তা নয়। ওটা ঠিক নয়, মানে আসলে সময়ের একটা চাপ আছে, সত্যি কথা। আছে। এবার মানে সেটা এতই মহার্ঘ হয়ে দাঁড়ায় তখন, যে মানে তাড়াতাড়ি যদি সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়া যায়, এই একটা তারা ডেফিনেটলি আছে। বেশ। এবার তোমাদের একটা মোটামুটি আমরা ফেলুদার প্রসেস নিয়ে কথা বললাম। তোমাদের প্রিয় গল্প, সবচেয়ে প্রিয় গল্প তোমার কি? আমার প্রিয় গল্প হবে, আমি বলবো ছিন্নমস্তার অভিশাপ, যতকাণ্ড কাঠমান্ডুতে, এবং গোরস্থানের সামনে। বেশ। তোমার তিনটে যদি টপ 3 হয়? একদম প্রথমে শোনাতে, একদম প্রথমে সোনার কেল্লা। অদ্ভুত ভাবে একটা গল্প যেটা এখন ফেলুদার যে মোটামুটি যদি আর্কিটাইপ আর ফেলুদা হয়, তার থেকে বেরিয়ে গিয়ে ডক্টর মুন্সি টাইপ। ও ইয়েস, খুব ইন্টারেস্টিং। কিন্তু খুব একটা অদ্ভুত অন্য রকমের গল্প। কারেক্ট। মানে এটা তুমি ডাক্তার বলে বলছো? হতে পারে, রিলেট করতে পারে। মানে ফেলুদা একটা গল্পে অনেকগুলো সাইকোলজিক্যাল স্তর, হ্যাঁ, হওয়া সত্ত্বেও এইটা একটু আলাদা লেভেল। তোমার? আমার সোনার কেল্লা, টিন্টোরেটর যিশু, আর ছিন্নমস্তার অভিশাপ। আমার কেন জানি মনে হয় ছিন্নমস্তার অভিশাপ উনি কোথায় লিখেছিলেন নিচে ছবি করবেন বলে। শরীর যদি সহায় থাকতে হয়তো ছিন্নমস্তার ছবি করেই। আচ্ছা, আমি না চেঞ্জ করে আমি একটু টিন্টোরেটরটা নিতে চাই। টিন্টোরেটর নিতে যাও? আচ্ছা, বাহ, দিয়ে দিলাম টিন্টোরেটর। আমি শুনছিলাম না কৈলাসিক কেলেঙ্কারি নয় কেন? না, কৈলাসিক দারুণ। আরে শোনো, মুশকিল বলা না, এটা কোনো কথা হলো? শুনে আমার যা লোক হচ্ছে। হ্যাঁ, এবার একটু বলো তো। আচ্ছা, জয় বাবা ফেলু না তোমার? জাস্ট বললাম না? বললাম। হ্যাঁ, মোগনলালের ইন্ট্রোডাকশন।
কি বলছো মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আমি উল্টো প্রশ্ন করলে ইজিয়ার, হ্যাঁ যে আমার কোনটা কোন গল্পটা ভালো লাগেনি অতটা যেমন লন্ডনে ফেলুদা হ্যাঁ আমার একদম ভালো গল্প লাগেনি। একটা জমে। হ্যাঁ আমার শুধু একটা সিন খুবই গায়ে কাটা দিয়েছিল সেই সময়ও পরে, যখন শার্লক হোমসের বাড়ির সামনে ফেলে দাও ওইটা পরে কাটা দিয়েছিল গায়ে, বাট তার বাইরে গুরু তুমি ছিলে বলে একদম 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 ওই জায়গাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা। ফেলুদা ইউনিভার্স সম্পর্কে, ফেলুদা সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু আবার একটা নস্টালজিয়ার ট্রিপেই চলে গেলাম বলো। সেই ছোটবেলার বইয়ের গন্ধটা কিন্তু পাওয়াই যাচ্ছে, আর পাশে তার মধ্যে বসে আছে স্বয়ং ফেলুদা মনে হচ্ছে, আমার সত্যি মনে হচ্ছে তাই। তো আমরা একটা ফেলুদা কুইজ করে ব্যাপারটাকে আরেকটু সেলিব্রেটারি করার চেষ্টা করি। ফেলুদার সম্পর্কে বেশ কিছু, দেখো আমি একজন ফেলুদা এনথুজিয়াস্ট, তুমিও জানি আমি, তুমিও তাই। তোমার সঙ্গে কথা বলে তাই মনে হলো। কমল দাও অবভিয়াসলি ফেলুদার ভক্ত তো বটে, ভক্ত তো সবাই। এবার কতগুলো পড়া করে আসে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি দাঁড়ায়। ৩ কোটি মুখোপাধ্যায় আজীবন রাজেন মজুমদারকে ক্ষমা করতে পারেননি ফেলুদার গোয়েন্দাগিরিতে, কি কারণ? ওই রেসে ল্যাং মেরে আরে স্যার এই জন্যই তো আমি জানতাম তো এটা তোমার ক্ষেত্রে রেসে ল্যাং মেরেছিল। আচ্ছা বাদশাহী আংটিতে বনবিহারীবাবুর যে চিড়িয়াখানা, সেখানে 3টে বিষাক্ত জিনিস ছিল, কি কি? একটা তো ট্যারেন্টুলা, র্যাটল স্নেক, স্নেক, ট্যারেন্টুলা যেটা স্পাইস যেটা স্পাইস পাই, ওটা ব্ল্যাক উইডো ছিল কিন্তু। ব্ল্যাক উইডো, হ্যাঁ আর ওই কাঁকড়া বিচি যেটা আরে ব্লু স্করপিও, কারেক্ট, এই তো। আচ্ছা শার্লক হোমসের প্রশংসা তিনি শার্লক হোমসের প্রসঙ্গ দুবার দুটো গল্পতে এসছে। একটা হলো লন্ডনে ফেলুদা, আরেকটা কোন গল্প? ঘুরঘুটিয়ার ঘটনা না, তোমার যে গল্পটা প্রথমেই সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কৈলাস চৌধুরীর পাথর। ও হ্যাঁ, ওখানে ঘুরঘুটিয়ার ঘটনার মতো অন্য কোনো অন্য কোন পোয়ারোর একটা বোধহয় পুরো সেট দেওয়ার, না আরেকজনের নাম ছিল, পুরো সেটটা গিফট দেওয়ার কথা ছিল ঘুরঘুটিয়ার ঘটনাতে। চল আচ্ছা, এর পরেরটা হলো শিয়াল দেবতার রহস্যের যে শিয়াল দেবতা আনবিস, ওটাই প্রশ্ন ছিল। আচ্ছা একজন ভদ্রলোক ফেলুদাকে জিজ্ঞেস করেন একটি গল্পে, গ্যাং ক্যাং না ড্যাং? এটা গ্যাংটকের গন্ডগোল। গ্যাংটকের গন্ডগোল জিজ্ঞেসটা কোথায় করেন এবং কে করেন? ওই যে যেখানে ট্যাক্সি ধস নামে ওয়েট করছিল, কোন দিকে যাবে জিজ্ঞেস করছিল, তো গ্যাংটক, কালিম্পং না দার্জিলিং? কারেক্ট, দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু শশধর বোস জিজ্ঞেস করেছিল, কিন্তু জিজ্ঞেস করেছিল বাগডোগরার রেস্টুরেন্টে, রাইট, ওই ধস নামা নেমে। বেশ। কোন গল্পে ফেলুদাকে কমিক্স পড়তে দেখা যায় এবং কমিক্সটা কি কমিক্স? টিনটিনের কমিক্স, টিনটিন ইন টিবেট, কারেক্ট। সোয়েন হেদিনের রেফারেন্স ছিল, ওরা কৈলাস শিখলেন, কারেক্ট। ওরা যাওয়ার সময় পড়ছিল ট্রেনে, কারেক্ট। আচ্ছা বাক্স রহস্য গল্পের ট্রেনে মিস্টার লাহিড়ী যে বইটি পড়ছিলেন, সেই বইটি কার লেখা এবং নাম কি? না, মিস্টার লাহিড়ীর কাছে যে পাণ্ডুলিপিটা ছিল, পাণ্ডুলিপিটা ছিল, ওটা একটা ট্রাভেলগ, ওটা দুর্গাচরণ। আচ্ছা দুর্গাচরণ বললে ওটা ওই তো তিব্বতে ভ্রমণ, ওটা ঠিক তিব্বতে ভ্রমণ। হ্যাঁ এটা তো লালমোহন বাবুর আত্মীয় না, এটা বাক্স রহস্যের সাথে গুলে ফেলেছি। কার ছিল তিব্বতে? অতীশ দীপঙ্কর না দুর্গা শম্ভুচরণ, ঠিকই বলেছো, দুর্গাচরণ বলেছো, দুর্গাচরণ অব্দি গেছিল। আর নামটা ছিল দ্য ম্যান ইন লামাল্যান্ড। হ্যাঁ আচ্ছা এইবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি পেয়েও মনে পড়েও হেভি মজা হয়েছে, বুঝলে তো। ফেলুদা কোন দোকানে চুল কাটতেন, কোন সেলুনে চুল কাটতেন? আব্দুল না, আরে কারেক্ট, এই তো, কে বলছো? এইটা কোন গল্পে আছে? এটা হলো গল্পটা কোনটার থেকে তুললাম, নরসুন্দর চুল কাটতো ইয়াসিনের সেলুনে। এটা আমার জাস্ট গল্পটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই গল্পটা পড়ে প্রথমে উপলব্ধি করেছিলাম যে ফেলুদা কিন্তু শৌখিন, ওই ইয়াসিন ছাড়া কাউকে চুলে হাত দিতে না, ওইটা একদম একদম একদম। আফটার শেভেরও একটা ব্যাপার ছিল, হ্যাঁ পারফিউম, আফটার শেভ, ইয়ার্ডলি, এইটা না, ওই যে দার্জিলিং যেমন গন্ধটা হ্যাঁ চিনতো না, পারফিউম।
আচ্ছা, সিধুজাটার পুরো নাম তো মোটামুটি সবাই জানি বোধহয়। আমি ভুলে গেছি। সিদ্ধেশ্বর বোস, বোস, একদম বোস। ঠিক। আচ্ছা, ফেলুদার বাবার নাম কি? এইটা তো আগেও আগের কুইজে আমার mistake। ও তাই নাকি? আমি বলছি প্রফেসর মিত্র। বাহ, মিস্টার মিত্র বলতে পারো। না, প্রফেসর গাঙ্গুলি সংস্কৃত এবং অঙ্কের প্রফেসর। গণিতের কারেক্ট, অ্যানালিটিক্যাল জায়গাটা তো ওখান থেকে এসছে, Yes, একদম ব্যাক yes, দিয়ে দিয়ে। yes. জয় কৃষ্ণ মিত্র। জয় কৃষ্ণ মিত্র। এটা ভূস্বর্গ প্রমোশনে জিজ্ঞেস করেছি। Same miss. বেশ, তাহলে মোটামুটি আমরা তো ভালোই হ্যাঁ, করলাম। বেশ হ্যাঁ। নাইস, আমরা সবাই ফেলুদা এনথুজিয়াস্টই অ্যাকচুয়ালি। বেশ, তাহলে আমরা এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমি একটু তোকে জিজ্ঞেস করি, হ্যাঁ, বলো। ফেলুদা তো ক্রিকেট খেলতেন, হ্যাঁ, কি করতেন? ফেলুদা কি করতেন? ফেলুদা ব্যাটিং করতেন। না, স্পিন বোলিং ও সরি, বাহাতি off spin। আরে দাঁড়াও। ডানহাতি off দাঁড়াও, সরি জানো তো, এটা হলো বাদশাহ আঙ্কেলে যেতে বলেছে, লখনৌ এসেছিলাম। spin। এটা মিস করা উচিত ছিল না আমার। এটা আমার মিস করা উচিত ছিল না। সরি, এটা আমার মিস। চলো, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করব, কনক্লুড করবো। হোপফুলি আমরা মজা করলাম। মজা হলো তো? দারুণ মজা। বেশ, তাহলে আমাদের উদ্দেশ্য কি আর, মজা একটু করা সবাই মিলে, এবং আপনারাও যদি মজা পেয়ে থাকেন, দ্যাট ইজ দ্য এই বয়সে মোস্ট ইম্পর্টেন্ট। কিশোর অবস্থায় ফিরে সত্যি তাই। এই সময় আমাদের মনে হচ্ছে এইখানে কিন্তু এই চারজন যারা ওই ফেলুদার বইয়ের গন্ধটা কিন্তু পেয়েছি, একবার না একবার 100% পেয়েছি। আমার জীবনে প্রথম পড়া, এটা বলে দিই, আমার প্রথম পড়া হলো গোরস্থানে সাবধান, মানে বই হিসাবে। ও বই প্রথম কেনা আর কি। তার আগে সন্দেশে পড়েছিলাম। যেটা বোঝা গেল সেটা হচ্ছে ফেলুদার সঙ্গে তোপসের যে মোবাইল ডিফারেন্সটা, এটা আমাদের সঙ্গেও হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমি একটুখানি পরে সেই অর্থে পড়া শুরু করেছি। বেশ, আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। তার আগে একটা প্রশ্ন একটু তোমাদের সবাইকে করে রাখি, সেটা হলো যে এর পরের ফেলুদা ব্যাপারে কি বলতে পারো তোমরা? পরে মানে পরবর্তী ফেলুদা না, মানে পরবর্তী ফেলুদা সম্বন্ধে এইটুকুই বলবো যে তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের তন্ত্রে। কারেক্ট আছে। চলো, ফেলুদা আসবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।